এই আরএসএস বিজেপির লোকেরা এরকম করে নমস্কার করে দেখেছেন কখনো? দেখেছেন? দেখবেন না। ওই এরম করে করে, এরম করে কারা করে দেখবেন, হিটলার মুসোলিনিরা এরম করে করে। এরা ফ্যাসিস্ট, এদের পূর্বপুরুষরা ফ্যাসিস্ট। এরা গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চায়। সোনম ওয়াংচুকের টানা 26 দিনের অনশন কিন্তু ককরোচদের বিজয়ী হওয়ার ক্ষেত্রে একটা এক্সিলারেটরের কাজ করেছিল। তবে আজ সেখানেই দেখা যাচ্ছে সোনম ওয়াংচুককে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে। এমন উল্টো সুরের কারণ কি? এমনকি সুস্থ হওয়ার পর তিনি প্রতিবাদ ক্ষেত্রে ফিরে না এসে ফিরে গেছেন তার গ্রাম লাদাখে। এর কারণ কি? সোনম ওয়াংচুক কি সম্পূর্ণভাবে তাহলে গুটিয়ে নিলেন নিজেকে? এই নিয়ে কি বললেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ? সোনম ওয়াংচুক কি বিজেপির সঙ্গে গোপন আতাত করে নিজের সুর বদলে ফেলেছেন? তিনি মোদী সরকারের পেপার লিক বিলের প্রশংসা করছেন, বন্দে ভারত ট্রেনের প্রশংসা করছেন, ট্রেনে বসে পোস্ট দিচ্ছেন, নিজেকে ছাত্র আন্দোলন থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে লাদাখে চলে গেছেন। সোনম ওয়াংচুক ও বিজেপির মধ্যে কি ধরনের চুক্তি হয়েছে বলে আপনার মনে হয়? রাজনীতি তো আমরা এরকম অনেক দেখেছি। তো দেখুন, প্রতিবাদ যতক্ষণ করেছেন ন্যায্য কারণে করেছেন, স্বনামধন্য বৈজ্ঞানিক, তা ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন, তাকে অসম্মানিত করছি না। কিন্তু কি জানি, বলতে পারবো না কোথাও ভেতরে কি ডিল কিসব হয় কিনা অত জানা নেই। তবে পরের দিকের পদক্ষেপগুলো ভালো লাগে। যে আপসীন সংগ্রাম দেখতে ভালো লাগে, আমরা আপসীন সংগ্রাম দেখেছি। তো সোনম ওয়াংচুকের কাছে এটা আশা করেছিলাম। কি কারণে করেছেন আমি বলতে পারবো না, অনেকের অনেক রকম কারণ থাকে। কত রকম কারণ আমরা দেখেছি ভারতবর্ষে, কত বিপ্লবীকে দেখেছি আবার মাথা নত করতে, আবার কত বিপ্লবীকে দেখেছি চুপ করে যেতে, যেটা বাংলার রাজনীতিতে আমরা অহরহ দেখি। সকালবেলা বিপ্লবী, বিকেলবেলায় মানে পাশে বসে কফি খাচ্ছে একসঙ্গে, গল্প শেষ হয়ে গেছে। दोस्तों, मैं वापस पहुंच गया हूं अपने नन्हे से गांव। पीछे है मेरे सिंधु नदी। तो जैसा कि मैं कल कश्मीर से आते हुए कह रहा था सरकार से कि वो अनशन तोड़ते समय किए गए लिखित वादे पूरे करें और छात्रों पर, प्रदर्शन कर रहे छात्रों पर कानूनी कार्रवाई ना करें। उसी तरफ मैं याद दिलाना चाहूँगा उन छात्रों का जिन्होंने आत्महत्या की थी, उनके घर परिवारों को मुआवजा यानी कि कॉम्पनसेशन देने का अब उसका भी शायद वक्त आ गया है। हर चीज़ जो वक्त पे हो उसकी कीमत होती है, आदर होती है। तो मैं ये याद दिलाना चाहूँगा। साथ ही साथ मैं ये भी कहना चाहूँगा, कल आते समय मैं आप लोगों से कह रहा था कि मुझे कैसे गर्व है भारतीय रेल पर, जो इंजीनियरिंग प्रोजेक्ट कश्मीर तक के रेलवे बनाने में लगी है। इस पर भी कुछ लोग नाखुश थे कि मैं सरकार की तारीफ कर रहा हूँ। इतने तंग नज़र हो गए हैं हम क्या कि भारत का कोई विभाग, जैसे मानिए इसरो, अगर मार्स पे एस्ट्रोनॉट्स उतारे तो क्या हम उनकी भी प्रशंसा नहीं करेंगे? সোনম ওয়াংচুকের এভাবে সরে যাওয়াকে রাহুল গান্ধী কিভাবে দেখছেন? এটা কি বিশ্বাসঘাতকতা নাকি ব্যক্তিগত লাভ? দেখুন, ওটা রাহুল গান্ধী, ওর নামটার সঙ্গে একটা রাহুল গান্ধী আছে। হ্যাঁ, যে গান্ধী ভারতবর্ষে যে যে পরিবারটা, যে মানুষটা, যার পেডিগ্রিতে কম্প্রোমাইজ কথাটা লেখা নেই। ওরা লড়াই করতে জানে। যে পরিবারের দুজন দুজন মানুষ বলিদান দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, শুধু নয়, তারা হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। মহাত্মা গান্ধী এ দেশের জন্য কতটা নিবেদিত প্রাণ সেটা সবাই জানে। তো আমার রাহুল গান্ধীকে কম্প্রোমাইজ করেন, রাহুল গান্ধীকে ওই কম্প্রোমাইজ শব্দটা রাহুল গান্ধী সমার্থক নয় আর কি, তো একসঙ্গে যায় না। ফলে উনি মনে করেছেন যে ভারতবর্ষের এই মুহূর্তে এই লড়াইটা ছাত্রদের জন্য দীর্ঘদিন ধরে করছেন। ছাত্র আসলে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর জন্য করছেন। তো সেই লড়াইতে উনি আছেন। তো এই লড়াইটা চলছে। দেখবেন, আপনি মনে করে দেখুন যে আমাদের ইতিহাসটা, মানে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করলেন, তখন তার সঙ্গে শুধুমাত্র 72 জন লোক ছিল। তারপর সারা দেশ উত্তাল হলো, 42-এর ভারত ছাড়ো আন্দোলন, এবং তারপরে আস্তে আস্তে 9th আগস্ট আসছে। তারপরে আস্তে আস্তে ইংরেজকে টাটা বাই বাই করতে চলে যেতে বাধ্য হলো। তো
ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রথম দিকে মানুষ তো কম থাকে, ভয় পায়, কম থাকে, কম্প্রোমাইজড হয়, চলার পথে কেউ আসে কেউ চলে যায়। কিন্তু লড়াইয়ের নীতি আদর্শ নৈতিকতা যদি ঠিক থাকে, নেতা যদি ঠিক থাকে, নীতি যদি ঠিক থাকে, এই লড়াইয়ে পর্যদস্ত হতে ফ্যাসিস্ট শক্তি বাধ্য। তার কারণ বিশ্বের ইতিহাস তাই বলে। তো ফলে রাহুল গান্ধী নিজের পথে চলেছেন এবং যে ছাত্ররা আজকে লড়াই সংগ্রামে আছেন তারা আগামী দিনেও থাকবেন, যে কোনো অন্যায় থাকবে। ভারতবর্ষের মানুষ, আমরা কি বলবো, ভারতবর্ষের মানুষ একটা ফ্যাসিস্ট শক্তিকে নির্বাচিত করেছে, নির্বাচিত স্বৈরাচার, ইলেক্টেড অটোক্রেসি, অ্যান্ড দেন কনভার্টেড ইনটু এই ফ্যাসিস্ট ইয়েতে চলে যাচ্ছে। তো সমস্ত অর্গানাইজেশনগুলোকে কুক্ষিগত করে তারপরে 2 নম্বরই শুরু করেছে, তারপরে ব্যাস দেশটা রসাতলে। ছাত্ররা বুঝতে পারছে। গ্রেফতার ছাত্রদের কথাই আপনি বলছিলেন, সেই গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবিতে সোনাম ওয়াংচুক একটি কথাও বলছেন না, বরং নিজের ছবি দিয়ে সুন্দর সুন্দর পোস্ট করছেন, জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছেন। অথচ যুব আন্দোলনকারীরা এখনো আদালতে, জেলে, রাস্তায় এবং ক্যাম্পাসে সরকারের প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি কি স্বার্থপর? সব সেলিব্রিটি কি শেষ পর্যন্ত স্বার্থপর হয়ে যান বলে আপনার মনে হয়? আন্না হাজারেও তো শেষ পর্যন্ত সরে গিয়েছিলেন। কোন আন্দোলন কি শুধুমাত্র একজন সেলিব্রিটিকে সামনে রেখে অনশন কেন্দ্র করে দীর্ঘদিন চালানো সম্ভব? আমরা সবসময় মনে করি যে এই আন্দোলনটা সঠিক পথে এগোচ্ছে। কে থাকবেন কে থাকবেন না, কে তার মধ্যে কিছুক্ষণ থাকবেন কে চলে যাবেন, এটা তার উপরে নির্ভর করে। এবং তার মধ্যে কোনো ব্যক্তি সত্তা কাজ করছে কিনা, ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা, এটা আমাদের জানা নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি আপনাকে যে হনুমানকেও মানে খুব ছোট আকারে দেখতো আর কি, অহংকারী রাবণ। তো তো কি করবে, তার শ্রীলঙ্কাতে তার সেনারা সব হনুমানের লেজে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দিল তো সমস্ত সোনার লঙ্কা পুড়ে গেল। অহংকার তো শেষ কথা বলে না। সম্ভবত কোথাও কি আপনার মনে হয় সোনাম ওয়াংচুকের এই অনশনটা একটা প্রচারমূলক কৌশল ছাড়া আর কিছুই ছিল না? মানে দেখুন, আমার মনে হয় যে ম্যানেজ করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। কত রকম ভাবে ম্যানেজ করে কেন্দ্রীয় সরকারের যে কুশীলবরা আছে, সেই কুশীলবদের কাছে অনেক অস্ত্র থাকে। তো এটা তো দেখবেন রাজনীতিবিদ আছেন সব, মানে এই ব্যক্তি হিসেবে আমি কাউকে ছোট করছি না, যে কোনো আন্দোলনকে প্রশমিত করার জন্য সাম দাম দণ্ডভেদ লাগায়, বিশেষ করে ফ্যাসিস্ট সরকাররা লাগায়। তো তার জন্য অনেক কিছু বার করে। মানুষ তো মানুষই, তার তো অনেক রকম দিক থাকে। তো আপনি কতক্ষণ উইথস্ট্যান্ড করতে পারবেন, সেটা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, স্বাধীনতা আন্দোলনে কেউ জেলে যাচ্ছে, ফাঁসি হচ্ছে, আবার কেউ ব্রিটিশের পা চাটছে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিচ্ছে। তো দুটোই ঘটনাই একসঙ্গে ঘটছে। তো ফলে সময়কাল যত এগোবে তত ছবি আরো পরিষ্কার হবে। আপনি কার দিকে, আপনি ফ্যাসিস্টদের দিকে নাকি আপনি অন্য দিকে, মানুষ দেখতে পাবে যে। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলতে পারি যে ওরা ছাত্র, হ্যাঁ ওরা ছাত্র, আর যাদেরকে আপনারা জেনজি বলছেন ওরা কিন্তু ছাত্র। ভাই, এদের সাথে লাগা আপনার কিন্তু শেষ দেখে ছাড়বে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এই ক্যামেরার মাধ্যমে বলে দিচ্ছি, আমরা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ। ছাত্র কোনো মান মানে না, কিন্তু বোঝে না। কিন্তু তাদের লক্ষ্য একটাই, ওই লক্ষ্যে যতক্ষণ না অ্যাচিভ করবে, সামনে যত বড়ই স্বৈরাচারী শক্তি আসুক তাদেরকে ধূলিসাৎ করে এগিয়ে যাবে। বিগত কালে আমরা যা দেখলাম, 3টে ছেলে আমেরিকা থেকে এসে যে ধরনের বিশাল মাপের একটা বিক্ষোভ তৈরি করলো এবং বাধ্য করলো প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় ফেসবুক লাইভ করতে, বাধ্য করলো শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে। এই ধরনের বিশাল মাপের একটা বিক্ষোভ যখন বিজেপি দেখতে পারলো, সরকার দেখতে পারলো, তারা কি কোথাও একটু ভীতি জন্মেছে তাদের মধ্যে? কেন আমি এটা জিজ্ঞেস করছি? এক, ওয়াংচুক তার অনশন ভাঙলো জেপি নাড্ডার হাত দিয়ে জল খেয়ে।
এইটা হচ্ছে প্রথম পদক্ষেপ, যেখানে জেপি নাড্ডা সরকার ভাবলো ওয়াংচুককে আগে ককরোচ পার্টি থেকে দূরে করে দেওয়া যাক, তাহলে ককরোচ পার্টি কিছুটা হলেও মানে ক্ষমতাহীন হয়ে পড়বে। আপনার মন্তব্য? আরে আপনি এটা বলছেন যে ভারতবর্ষের ওরা ছাত্র, ওরা ভারতবর্ষের আমাদের মায়েদের সন্তান, একদম নতুন প্রজন্ম। তো ভয় পেয়েছে, ভয় না পেলে এরকম করে নাকি? তো চরম ভয় পেয়েছে। তো গাড্ডায় না পড়লে তো নাড্ডাজি যাবে না, তো গাড্ডায় তো পড়েছে তবেই গেছে। এখন কেউ সোনাম ওয়াংচুককে আলাদা করতে চাইবে, কে আলাদা করতে চাইবে? কত রকম প্রচার সোশ্যাল মিডিয়াতে, ককরোচদের মারার জন্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, প্যালেট গান, হ্যাঁ, তারপরে আপনার ওই লাঠির মধ্যে পেরেক লাগিয়ে তাদেরকে মারছে, ফলস কেস ইত্যাদি। আপনি যারা ওই খাবার পৌঁছে দিচ্ছিল তাদেরকে পর্যন্ত আটকে রেখে জেলে ঢুকিয়ে দিয়েছে। তারপরে ধরুন ওই পুরো মানে নয়ডা থেকে যে ট্রেনগুলো আসছে, সব মেট্রো রেলের 6টা-7টা স্টেশন বন্ধ করে দিয়েছে, ব্ল্যাক আউট করে দিচ্ছে, কারেন্ট ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। আপনি কি মনে করেছেন এত সোজা নাকি? ভয় না পেলে এগুলো করে? গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পেয়েছে মোদী সরকার, ভয় পেয়েছে বলে এখন তারা এসব করছে। কিন্তু ভয়কে জয় করার জন্যই তো ওই ছেলে মেয়েগুলো, ভয়কে জয় করার জন্য তো ওই সস্তার লোকজন দিয়ে হবে না, যারা কম্প্রোমাইজড হয়ে যাবে। তো রাহুল গান্ধীকে ম্যানেজ করতে পারছে না, অন্যদের ম্যানেজ করতে পারছে না, যাদের ম্যানেজ করতে পারছে তারা তো গিয়ে সব এখন ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, ভালো বিজেপি হয়ে যাচ্ছে, সব ভালো হয়ে যাচ্ছে। এখন ছাত্ররা তো আর ভালো বিজেপি হচ্ছে না, কি করবেন? ভালো ককরোচ যদি পেয়ে যেত তাহলে এটা করতো না। ভালো ককরোচ পেয়ে গেছে, গুড ককরোচ। যেমন তৃণমূল, ভালো তৃণমূল, এখন ভালো ককরোচ পাচ্ছে না। আর তো সোজা নাকি? ওরা জেনজি, মুখে চুনকালি মাখিয়ে দেবে। এমনও শোনা যাচ্ছে পুলিশ ঢুকে পড়েছে দিল্লিতে, জোর করে পুলিশ ঢুকে পড়েছে সিপিএম এর অফিসে ঐশী ঘোষকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার জন্য। তার সাথে সাথে ওইখানে বিক্ষোভের সময় যারা জল দিচ্ছিল, খাবার দিচ্ছিল এবং বিভিন্ন রকম কাজকর্ম করছিল, তাদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। মানে অমিত শাহ গেম কেন করছে অমিত শাহ? তার কারণ হচ্ছে এরা তো, এদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন না। এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আপনি দেখেছেন কখনো এই আরএসএস বিজেপির লোকেরা এরকম করে নমস্কার করে দেখেছেন কখনো? দেখেছেন? দেখবেন না। ওই এরম করে করে, এরম করে কারা করে দেখবেন, হিটলার মুসোলিনিরা এরম করে করে। এরা ফ্যাসিস্ট, এদের পূর্বপুরুষরা ফ্যাসিস্ট। এরা গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চায়, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়। কিন্তু ওই যে পৃথিবীতে শেষ কথা কখনো ফ্যাসিস্ট বলে না। হিটলারের পরিণতি জানেন, মুসোলিনির পরিণতি জানেন। ঐশী ঘোষ একটা বাচ্চা মেয়ে, সে একটা আন্দোলনের মধ্যে একটা মুখ, ওয়ান অফ দ্যাট। তাকে খুঁজতে সিপিএম পার্টিতে বীরপুঙ্গবরা চলে গেছে। বীরপুঙ্গব পুলিশ, অমিত শাহ পুলিশ, দিল্লির পুলিশ কার নির্দেশে চলে? অমিত শাহ নির্দেশে চলে। অমিত শাহ শুড রিজাইন, হি ইজ রেসপন্সিবল ফর অল দিস ননসেন্স। ছেলে মেয়েগুলোকে মেরেছে অমিত শাহ নির্দেশে। প্যালেট গান চললো কি করে? কে চালিয়েছে প্যালেট গান? স্টুডেন্টদের উপরে প্যালেট গান নিষিদ্ধ, আপনি জানেন? প্যালেট গান চালানোর সম্পূর্ণ পরিকল্পনা, নির্দেশ অমিত শাহ। হি শুড রিজাইন, হি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। আপনি ছোটখাটো পুলিশ অফিসারকে দাগিয়ে দেবেন, হবে না। আপনি পেরেকের মাথায়, পেরেক লাগিয়ে লাঠির মাথায় আপনি ছেলেদেরকে এইভাবে মেরেছেন, মেয়েদের জামা কাপড় ছেড়ে দিয়েছে পুলিশ। আপনি কি ভেবেছেন এটা ভারতবর্ষ? এখানে এসব হবে না। এই যে এত বড় বিক্ষোভটা হলো, এসএফআই এবং তাছাড়া সিপিআইএম এর আরো ফ্রন্ট অর্গানাইজেশন যারা আছে, তারা সবাই কিন্তু সক্রিয়ভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে এবং আরো বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছে। সেইখানে আগামী কালে এই এসএফআই এবং তার অন্য ফ্রন্টাল অর্গানাইজেশনস নিয়ে, তার সাথে ককরোচ পার্টি জুড়বে, তার সাথে কিষান জুড়বে, জুড়ে একটা বিশাল বড় বিরোধী হতে চলেছে। এই ধরনের ভীতি কি বিজেপির মধ্যে ঢুকেছে? এবং তার সাথে ওরা এটাও মনে করছে হতে পারে আগামীকালে লেফট এবং কংগ্রেস একসাথে হয়ে গেল এবং এই তার সাথে পুরো ব্যাপারটা জুড়লো, জুড়ে একটা
বিশালকায়ের মানে বিশাল একটা জায়েন্ট সাইজ বিক্ষোভ বিরোধী দলের ভূমিকা পালন করলো, সেরকম একটা ভীতি কি বিজেপির অসুবিধা মধ্যে ঢুকে গেছে? অসুবিধা কোথায় আছে? ইউপিএ 2 সরকারের আমলে আজকে দেখুন ডক্টর মনমোহন সিং ক্লিন চিট পেলেন, সিবিআই কেস বন্ধ করতে বাধ্য হতে, মিথ্যের উপরে দাঁড়িয়ে ছিল। তো এরা তা আন্দোলন হতেই পারে, আন্দোলনকে দমন করার জন্য কি এটা কি পরাধীন রাষ্ট্র নাকি? ব্রিটিশের অধীনে আছি নাকি আমরা, যে আমরা আন্দোলন করতে পারবো না, আমরা লড়াই করতে পারবো না, আমরা রাস্তায় মানুষের কথা বলতে পারবো না? তাতে তাতে কে সিপিএম, কে বাম, কে এসএফআই, কে কংগ্রেস, যে দল আসতে চায় আসবে। ওদের বলছে আপনি লজিক দেখুন, আপনি লজিকটা দেখুন, কত মূর্খ হলে লজিক দিতে পারে। বলে নিট পরীক্ষার্থী ছাড়া পরীক্ষার আন্দোলনে থাকতে হবে। তার মানে কি নিট পরীক্ষার্থী হতে হবে তবেই, বা নিটের যারা স্টুডেন্ট তারাই নিটের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? তার মানে আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়েরা যে ধর্ষণ হলে তাহলে ধর্ষিতার ধর্ষণের পথে আন্দোলন করতে পারবে না? তার মানে চুরির বিরুদ্ধে বলতে গেলে আমাকে নিজেকে মানে চুরি আমার বাড়িতে হতেই হবে? ওটা লজিক? এ কোন দল, এরা কারা, কোন অশিক্ষিত? বলছে আজাদি স্লোগান দিলে তাকে হাত পা ভেঙে হসপিটালে, বলছে সমীপ ভট্টাচার্য বলছে, বিজেপি বলছে আজাদি বললে তাকে মারধর করে নাকি পুলিশ তাকে হাসপাতালে পাঠিয়ে দেবে। তাহলে কি আজাদি কা মহোৎসব, তাহলে নরেন্দ্র মোদীর হাত পা ভেঙে দেবেন আপনি আগে নাকি প্রথমে? অমৃত আজাদি কা অমৃত মহোৎসব, তাহলে ওই কথাটা আজাদি তো ওখানেও আছে। মানে আন্দোলনকারীরা আজাদি বললে বুক মারি সে আজাদি, তো হয় আপনি হিন্দি জানেন না বা আপনি জানেন না, আর নাহলে আপনি ইচ্ছাকৃতভাবে করছেন, আন্দোলনকে অপমানিত করার চেষ্টা করছেন। বুক মারি সে আজাদি, এর মধ্যে অপরাধ কোথায়? বেরোজগারি সে আজাদি, অপরাধটা কোথায়? আজাদি কা অমৃত মহোৎসব আপনি লিখতে পারবেন, নরেন্দ্র মোদী লিখতে পারবে, তাহলে আপনি কি বলতে চাইছেন নরেন্দ্র মোদীর হাত পা ভেঙে আপনি ঢুকিয়ে দেবেন আপনার পশ্চিমবঙ্গের পুলিশ? ফেরেববাজির একটা লিমিট আছে। আপনার কি মনে হয় পর্দার আড়ালে ককরোচ পার্টি যে দু তিনজন, সে অভিজিৎ দীপকে হোক, গৌরব দাস হোক, যারা ফ্রন্ট লিডার্স, পর্দার আড়ালে বিজেপি কোনোভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করবে? তা করবে তো, এ তো সারা জীবন করেছে। আরে আপনি 1925 সালে এই পার্টিটার পূর্বপুরুষরা এই পার্টিটা নিয়ে এসছে, ঠিক আছে? ব্রিটিশদের বিরুদ্ধে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষের আপামর জনতা, শুধু কংগ্রেস নয়, সব দল ছিল, অনেক দল ছিল, অনেক মানুষ ছিল, অনেক মতাবলম্বী মানুষ ছিল, তখন এরা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছে, সামনে দাঁড়িয়ে বিরোধিতা। আজকে কি বলছেন? নেতাজির বিরোধিতা করছে। ক্যান ইউ ইম্যাজিন? নেতাজির বিরোধিতা করছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা করা মানে আপনি শ্রদ্ধা করুন না আপনার দলের নেতা, কে আপত্তি করেছে? শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তিনি অনেকগুলো দল পাল্টেছেন, তারপরে আপনার দলে গেছেন, কংগ্রেসের আদর্শে ছিলেন, কংগ্রেস থেকে উনি চলে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা করা মানে নেতাজিকে অপমান করতে হবে? নেতাজিকে আপনি গুন্ডা বলছেন? তাহলে নেতাজির আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে বলছে কে? ওই একটা বিচ্ছিন্নতাবাদী একটা লোক যাকে রাজ্যসভায় সাংসদ করেছে, যে দুদিন আগে কামতাপুর বঙ্গভঙ্গের কথা বলছিল, সে বলছে নেতাজি নাকি মানে এইসব নেতাজিকে খারাপ কথা বলছে, মানে অপমান করছেন নেতাজিকে। তা নেতাজি আজাদি বলেছে, তাহলে নেতাজি ভুল করেছে? আজাদি শব্দে ওদের এতক্ষণ আপত্তি কেন? আপত্তি আসলে এরা আজাদিতে আপত্তি কারণ এরা আজাদির বিরোধিতা করেছিল। ভারতবর্ষে আজাদির আন্দোলনের চরম বিরোধী ছিল এরা ব্রিটিশের সাথে ছিল। রাষ্ট্রীয় নীতি যেটা দেখুন, তারপরে রোল ব্যাক করতে বাধ্য হয়েছে। এটা প্রথম রোল ব্যাক নয়, নরেন্দ্র মোদী সেই কৃষি নীতিরও রোল ব্যাক করছে, নইলে পুরোপুরি আদানির কাছে বেচে দিয়েছিল প্রায়, আমেরিকার মদতে আদানির কাছে প্রায় বিক্রি করে দিয়েছিল। কৃষকরা সেই আন্দোলন করেছে বলে, কৃষক আন্দোলন হচ্ছে, দিল্লির এক নেতা বলছে, বিজেপি আমি নাম করছি না, এদের নাম যত কম নেওয়া যায় তত ভালো, সে বলছে ওরা দিল্লি কেন আসবে, মানে ওরাও ঠিক করে দেবে কে কোথায় আন্দোলন করবে, ওরা দিল্লি কেন আসবে? তা কোথায়, লাহোরে চলে যাবে? পাঞ্জাব থেকে লাহোর কাছে, তো চলে যাবে, লাহোরে গিয়ে আন্দোলন করবে। সরকার দিল্লিতে আছে, দেশ আমাদের, কৃষক আমাদের,
তাদের দাবি দাওয়া দিয়ে আন্দোলন করছো, তুমি ট্যাঙ্ক দিয়ে লাগিয়ে দিয়েছো, তুমি এমন করছো যেন মনে হচ্ছে কোনো দুর্গ বানিয়ে দিয়েছো। সে মানে দিল্লি মনে হচ্ছে একদম কেল্লা, এ তো ব্রিটিশরা করতো, ওদের কাছ থেকে শিখেছে এরা। এরা কিছুটা হিটলার, কিছুটা মুসোলিনি, কিছুটা ব্রিটিশ, এদের কাছে শিখে এগুলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কৃষকের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে। তা সেই সরকার থাকা উচিত, আপনি কি মনে করেন থাকা উচিত কেন্দ্রে? সারা ভারতবর্ষের মানুষ মনে করছে, ভুলে যান কংগ্রেসের কথা, কংগ্রেস মেইন অপোজিশন, ভুলে যান কত তো অপোজিশন আছে, তারা করছে। তা আপনি সেটাকে দমিয়ে দিতে পারবেন? এত সোজা? ভয় পেয়েছে ভাই, হেভি ভয় পেয়েছে। সিজেপির প্রোটেস্ট যখন আমরা কলকাতায় দেখলাম, প্রথমত প্রোটেস্টটা, বিক্ষোভটা শান্তিপূর্ণ ছিল, কিন্তু হঠাৎ করেই সেই বিক্ষোভের মধ্যে কিছু দল, শুক্রবারী দল ঢুকে পড়লো এবং তারা সাংবাদিকদের ওপর মারধর, এমনকি হয়তো কিছু সাংবাদিক মোলেস্টেডও হয়েছে, হ্যারাসড হয়েছে, হ্যাকল্ড হয়েছে। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এফআইআর করলেন, এবং কিন্তু ওনার সেদিনকে বিকেলে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লি যাওয়া প্ল্যান ক্যান্সেল করে এফআইআর উইথড্র করলেন। কেন? ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠে গেছে। দিল্লিতে চাপ, এখানে বাপ বাপ বলছে। ও বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, যেখানে যেখানে হয়েছে বলেছে এফআইআর তুলতে হবে, নাহলে সিজেপি যদি কালকে আবার ঢুকে পড়ে, ওখানে রিমোট কন্ট্রোলে তো এখানে চলছে। আর সব থেকে বড় কথা, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, আমি তীব্র নিন্দা করছি। কেন করবে? যারা করেছে তারা খুব অন্যায় কাজ করেছে, ভয়ঙ্কর অন্যায় কাজ করেছে। আপনার কোনো সাংবাদিককে পোষাবে না, সাংবাদিককে আপনার ভালো লাগে না, সেই সংবাদ মাধ্যম কেন মানে বয়কট করুন। আপনি দেখবেন না, আপনি তাদেরকে বাইট দেবেন না, আপনি ছেড়ে দিন তাকে। সেই সংবাদ মাধ্যমকে দরকার হলে আপনি তার সঙ্গে যাবেন না, কিন্তু আপনি তাকে মারধর করবেন, তাদেরকে আক্রমণ করবেন, মহিলা সাংবাদিকদের অপমান করবেন। এই আন্দোলনের মধ্যে থেকে যারা এগুলো করেছে তারা ঘৃণ্যতম কাজ করেছে, তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু সেই শাস্তি হওয়া মানে সেখানে আবার ধর্ম খুঁজছে, শুক্রবারই করছে। কাজের তো কোনো কাজ নেই, নেই কাজ তো খই ভাজ। পশ্চিমবঙ্গ সরকারকে লম্বা এক থাপ্পড় দিয়েছে আদালত, 3 যুগ ধরে রাখবে বলে 3 দিনে ছাড়া পাচ্ছে। আসলে দেখুন, অদ্ভুত ফেরেববাজি। একটা সরকার আসার পরে কাজের কোনো কাজ নেই, যত এই শুক্রবারই, অমুক তমুক। এদিকে লক্ষ্মীর ভান্ডারটা অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেল, অর্ধেক লোক বাদ চলে গেল, 36,000 কোটি টাকা। 100 দিনের কাজের পাচ্ছে না, ছেলে মেয়েগুলো বেকার, একটা কর্মসংস্থানের কোনো গল্প নেই। শুধু হচ্ছে এই কাট করো, সে কাট করো, এটা বাতিল করো, সে কাট বাতিল করো, এই রেশন কার্ড চলবে না, ওই রেশন কার্ড চলবে না, এটা হলে এই ফর্ম ফিল আপ করো, 12 পাতার ফর্ম ফিল আপ করো। সারাদিন মানুষকে এদিক ওদিক করাচ্ছে। একটা সাংসদ, একটা রেসপন্সিবল, সে তৃণমূলের, সে শিবলিঙ্গ সম্বন্ধে এত বড় বাজে কথা বললো, সে এখন পাশে বসে এখন সনাতনী। কেমন লাগছে ভাই বিজেপির লোকেদের? পশ্চিমবাংলার বঙ্গ বিজেপি ভালো লাগছে তো? এটা হচ্ছে তোমাদের দলের অবস্থা। আমি একদম আপনার মাইকে বলছি, এটা হচ্ছে অবস্থা। সংখ্যা আছে, নাম্বার, ওই এমপি এমএলএ যা করে 7 খুন মাপ। শুধু আমাদের নিয়ে নাও, চেষ্টা করছে অনেক ভালো ককরোচ পাওয়ার, ভালো ককরোচ দেবে, ভালো ককরোচ যদি পাই। কিন্তু ভালো ককরোচ তার হচ্ছে না, ওরা বিক্রি হচ্ছে না, এসব বিক্রি হয়ে গেছে। দেখছেন আজকে কল্যাণ ব্যানার্জি গলায় একটা পোস্টার লাগিয়ে ঘুরছে পার্লামেন্টের সামনে, 20 জন গাদ্দার, 20 জন সাংসদ গাদ্দার। আমি বলছি তোমার গোডাউনটাই গাদ্দার, তোমার গোডাউনের মালকিন গাদ্দার। তুমি যে গোডাউনের প্রোডাক্ট, যে কোম্পানির প্রোডাক্ট না, সে কোম্পানির মালকিন মমতা ব্যানার্জি হচ্ছে গাদ্দার। 98 সালে কংগ্রেসের পেছনে ছুরি মেরে 24 লেজ্জ পেয়ে খেয়ে কংগ্রেসটাকে তুমি ধ্বংস করে তুমি ওই দলটা তৈরি করেছিলে। সব থেকে বড় গাদ্দার। তো গাদ্দার কোম্পানির প্রোডাক্ট কি সব সর্দার হবে? তোমার দলের সর্দার হচ্ছে সব থেকে বড় গাদ্দার।